সন্ধ্যা হয়ে এলো, বাড়িতে লোকজনের ভিড় বেছে, সাথে কীর্তনের লোকও চলে আসলো। কীর্তন শুরু হলো। বাইরে এসে দেখি কীর্তন খুব জমে গিয়েছে। ওখানে বসে আছে বাবা মা, তারপর আমাদের গোষ্ঠীর সবাই, তারপর বৌদি। বৌদির কোলে গুড্ডুও কীর্তনের তালে তালে হাত নাড়াচ্ছে। বৌদি ঘুরে আমার দিকে দেখলো আর হালকা হাসলো। তারপর মা আমাকে ডাকতে লাগলো, বলল কীর্তনের কাছে এসে বসতে। তারপর আমিও বসে পড়লাম। আমার সামনে কাকি বসেছিল, আমার বাবার কাকাত ভাইয়ের বউ। ওই কাকিও ছিল দারুণ সুন্দরী। সুযোগ পেলে কাকির গাছের জাম্বুরা খেতেই হবে। তার আগে বৌদিকে সামলে নেই। কাকির পাশের বৌদি বসেছিল। বৌদি বারবার ঘুরে আমাকে দেখছিল। বৌদির এক্সপ্রেশন দেখে মনে হলো গুদাম ঘরে ভালোভাবে মজা পাইনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই গল্পের আগের পর্ব শুনতে চাও তারা গতকালের ভিডিও দেখতে পারো। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল কীর্তন শুনতে শুনতে। তখন খুব জমে গিয়েছে। মা বৌদিকে বলল যে তাদের বাড়ি থেকে প্লেটগুলো নিয়ে আসতে। বৌদি বলল ঠিক আছে। মা বলল বৌদিকে আমাকে সাথে নিয়ে যেতে, কারণ অন্ধকার ছিল তাই। আমি আর বৌদি রাস্তা দিয়ে যেতে লাগলাম। ভেবেছিলাম যে এই অন্ধকারে বৌদির সাথে বাকি কাজটা করব, কিন্তু করে উঠতে পারলাম না, কারণ সেখানে এক বুড়ো মনের সুখে বিড়ি টানছে। মনে মনে বুড়োকে কটা কথা শুনিয়ে আমি আর বৌদি দাদাদের বাড়ি আসলাম। যথারীতি প্লেটগুলো নিয়ে বের হতে যাব এমন সময় দাদা বলল, কীর্তন শেষ হয়ে গেলে বৌদিকে এগিয়ে দিয়ে যাস, এই অন্ধকারে একা আসতে পারবে না। ঠিক আছে বলে আমি আর বৌদি চলে আসলাম। রাত 11:30, বাড়ির সব কাজ শেষ, সবাই চলে গেছে। মা আর বৌদি খাবার খাচ্ছে। মা বলল তোর বৌদিকে এগিয়ে দিয়ে আসিস। কথাটা শুনে বৌদি আমার দিকে চেয়ে হাসছিল। বৌদিও জানতো যে আজকে বাড়ি পৌঁছে দেওয়ার বাহানায় তার সাথে কি হবে। কিছুক্ষণ বাদে বৌদি আর মা খেয়ে উঠল। মা বলল যা, ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। আমি বললাম কেন, এখান থেকে ওইখানে বাড়ি আবার পৌঁছে দেয়া লাগে নাকি? আমার যেতে হবে না, বৌদি চলে যাবে। আমি ইচ্ছে করে এইসব বলছিলাম, কারণ আমি দেখতে চাইতাম বৌদি কি বলে। বৌদি বলল, দেখেছো কাকি কেমনও, এই এত রাতে আমি কি একা একা যাব এই অন্ধকার দিয়ে? মা বলল হ্যাঁ ঠিকই তো, ও কি একা যাবে নাকি, যা শিগগিরই। বললাম আমার ঘুম পাচ্ছে, আমি যেতে পারবো না। কথাটা শুনে বৌদি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। মা বলল যাবি নাকি তোর বাবাকে ডাক দেব? এমনিতে মোবাইলে নেটওয়ার্ক না পেলে অন্ধকারে রাস্তায় চলে যায়, আর এখন দেখো তার নাকি ঘুম পেয়েছে। তুই কি রাতে 1টার আগে ঘুমোস? সারা রাত মোবাইল টিপা, যা বলছি। বৌদিও বলল চলো তো তাড়াতাড়ি, আমার দেরি হচ্ছে। বৌদির চোখে এক ধরনের আগুন আমি দেখতে পাচ্ছিলাম। একটা টর্চ নিয়ে আমি আর বৌদি বেরিয়ে পড়লাম। বৌদি বারবার আমার দিকে দেখছে, আমিও বৌদির দিকে দেখছি। তারপর হঠাৎ বৌদি বলল চলো তাড়াতাড়ি বাড়ি, আমার দেরি হচ্ছে, তোমার দাদু অপেক্ষা করছে। তখন বাজে রাত 11:15। আমি বললাম আজকে এই অন্ধকারে কি যে হবে তুমি সারা জীবন মনে রাখবে। বৌদি বলল ইস, আমাকে আজ পাগল করে দাও বাবু। তখন গুদাম ঘরে কিছুই করতে পারিনি, সেটা এখন করব। এই বলে আমি একটু আশীর্বাদ করে জাম্বুরা খেতেই যাব, তখন বৌদি বলল বাবু এইখানে না, ওই দিকে চলো। আমি আর বৌদি ছিলাম মেইন রোডের পাশে কাঁচা রাস্তাটিতে। বৌদি ভয় পাচ্ছিল যে যদি কেউ চলে আসে, তাই আমি বৌদিকে টেনে পাশের একটা বাস ঝাড়ের পেছনে নিয়ে গেলাম। রাত 12টা, মানে গ্রামে কেউ বাইরে থাকে না, আর এটা ছিল বাস ঝাড়, আর রাত্রে এখানে কারোর আসার প্রশ্নই আসে না। ঝোপের ধারে জাদুর লাঠি বের করে আশীর্বাদ করে প্রসাদ দিলাম বৌদির মুখে। বললাম কীর্তনের সময় ভালো করে প্রসাদ খেতে পাওনি, এখন এই প্রসাদটা খেয়ে নাও। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। এভাবে 40 মিনিট কেটে গেল। বৌদিকে বললাম আপাতত পেটিকোট দিয়ে হাত পা মুখ মুছে দাও, এরপর বাড়িয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিও। এমন সময় আমার ফোন বেজে উঠল। দেখি মার ফোন, রিসিভ করতেই বলল কিরে কতক্ষণ লাগে স্বপ্নাকে দিয়ে আসতে? আমি বললাম দাদাদের বাড়িতে বসে গল্প করছি দাদার সাথে, 10 মিনিট পরে আসছি। মা বলল তাড়াতাড়ি আয়, তোর বাবা বলছে এত রাত হয়েছে তাড়াতাড়ি বাড়ি আয়। আমি কি করব বুঝে পাচ্ছিলাম না। এদিকে আরেকটু করতে মনে চাচ্ছিল, আবার বৌদিও দেখি উতলা হয়ে বসে আছে আর একবারের জন্য। যদি দেরি হয় বাড়িতে যেতে তাহলে আমার রক্ষে নেই। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে আর সম্ভব হবে না। বৌদি তখন ওইভাবেই দাঁড়িয়েছিল।
বলল, কি হলো ভাই, আসো না। আমি বললাম, আজ মনে হয় আর হবে না, মার ফোনে এসেছিল, আমাকে বাড়ি যেতে হবে। এই কথা শুনে বৌদির মন খারাপ হয়ে গেল। মনে হয় বৌদির আরেকবার প্রসাদ খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তা আর হলো না। তাই তৎক্ষণাৎ নিজেকে গুছিয়ে নিল। এরপর সে তার বাড়ির দিকে রওনা দিল। আর আমিও বাড়ি চলে আসব, তখনই দেখলাম বৌদি তার ছোট একটা পোশাক ফেলে রেখে গেছে। বুঝতে পারলাম যে বৌদি তাড়াহুড়োতে এটা রেখে গেছে। গোলাপি কালারের সেই পোশাকটা পকেটে নিয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। সকাল 9টায় ঘুম ভাঙল। দেখলাম বাড়িতে কেউ নেই। বুঝতে পারলাম যে মা বাবা সবাই হয়তো মাঠে গেছে। সেই সময় মাঠে অনেক কাজ থাকতো। আমাদের জমিজমা ভালোই ছিল, কাজের লোক দিয়ে কাজ করাতো। বাবাই সব দেখাশোনা করত। উঠে ফ্রেশ হয়ে পড়লাম, তখনই মা আসলো। বলল, আজকে কিন্তু আমাদের পিসির মেয়ের বিয়ে। জিজ্ঞাসা করলাম, বিয়েতে কে কে যাবা? মা বলল, কে কে মানে সবাই যাব, তুইও যাবি। আমি বললাম, আমি যাব না, আমার কোচিং আছে। মা বলল, একদিন কোচিং না গেলে মহাভারত অশুদ্ধ হবে না। আবার বললাম, অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, যাওয়া হবে না। মা বলল, তোকে যেতে হবেই, একা একা বাড়িতে থাকবি নাকি? না, একা ছাড়বো না আমি। কিছুটা বিরক্ত হয়েই আমি বাড়ি থেকে বেরিয়ে আসি আর মাঠে চলে যাই। মাঠে গিয়ে দেখি বাবা কাজের লোকদের কি যেন বলছে। আমিও বাবার কাছে গেলাম। বাবা বলল, আজকে কোচিং নেই? আমি বললাম, আছে, বিকেলে। পিসির বাড়ি কে কে যাবে? বাবা বলল, যেতে তো সবাইকেই হয়, কিন্তু মাঠে তো অনেক কাজ, কি যে করি। আমি বললাম, আমার কোচিং আছে, আমার যাওয়া হবে না। তখন হঠাৎ দেখতে পাই বৌদিকে। বৌদি মাঠে শাক তুলছে আর দাদা মাঠে হাঁটছে। আমিও যাই তাদের কাছে। আমি বৌদির দিকে তাকিয়ে আছি। বৌদি আমাকে একদমই দেখছিল না। তারপর আমি মাঠে কাজের লোকেদের কাছে যাই আর দাদা বাড়ি চলে যায়। আমি দূর থেকে দেখছি যে বৌদি ভুট্টা ক্ষেতের কাছে শাক তুলছে। তখনই আমার মাথায় এক বুদ্ধি আসলো। কাজের লোকেদের বললাম যে তোমরা কাজ করো, আমি ওই দিকের থেকে আসছি। আমি বৌদির দিকে সরাসরি গেলাম না, আমি খানিকটা ঘুরে গেলাম, কারণ মাঠে অনেক লোক ছিল যে যার কাজ করতে ব্যস্ত। আমি ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকলাম। ভিতরের গাছগুলো ছিল অনেক উঁচু, প্রায় 8 ফুট উচ্চতার কাছাকাছি। বৌদি যেখানে শাক তুলছে সেদিকে যেতে লাগলাম। ক্ষেতের শেষ প্রান্তে এসে ভেতর থেকে বৌদিকে দেখতে পেলাম। বৌদি ম্যাক্সি পরে আছে, ম্যাক্সি কোমরে গুজে শাক তুলছে। একটু পর বৌদি উঠে দাঁড়ালো। আমি আগে যেখানে কাজের লোকেদের সাথে ছিলাম সেদিকে বৌদি তাকিয়ে চারপাশে দেখতে লাগলো। আমি জানতাম যে বৌদি আমাকেই খুঁজছে। বৌদি জানতো না যে আমি তার পেছনেই ভুট্টা খেতেই দাঁড়িয়ে আছি। আমি মাথা বের করে চারপাশটা দেখলাম, কেউ দেখছে নাকি। তারপর আমি বৌদিকে আচমকা ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে আসলাম। বৌদি অনেক ভয় পেয়ে বলল, ও মা, আরেকটু হলে তো হার্ট অ্যাটাক করতাম। বৌদি বিরাট ভয় পেয়ে গিয়েছিল। বৌদি তখন সব কিছু ঠিক বুঝতে পারছিল না। বলে উঠল, তুমি এখানে কখন এলে? আমি বড় সাইজের একটা ভুট্টো দেখিয়ে বললাম, এটা খাবে নাকি? বৌদি বলল, এখন সময় নেই আমার, তোমার দাদা অফিসে যাবে, গিয়ে রান্না করতে হবে, ছাড়ো। আমি বললাম, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, তুমি আমার চোখে ভাসছিলে। বৌদি বলল, তাতে আমার কি? বললাম, এক্ষুনি টের পাবে, আর এক্ষুনি সময়। বৌদি বলল, ভাই আমার এখন সময় নেই, বাড়ি যেতে হবে। কিন্তু আমি নাছোড়বান্ধা, কোনোভাবেই তাকে বাড়িতে যেতে দিচ্ছি না, বরং ভুট্টাটা বারবার এগিয়ে দিচ্ছি। বৌদি বলল, ভাই তুমি কেন বুঝতে পারছো না? আমার যেতে হবে, তোমার দাদার অফিস আছে, রান্নাও বাকি আছে। আমি বললাম, বৌদি তুমি তাড়াতাড়ি ভুট্টোটা খেয়ে নাও, সকালে নাস্তা করনি, তোমার নাস্তা হলেই আমি তোমাকে বাড়ি যেতে দিব। উপায় না পেয়ে বৌদি উবু হয়ে বসে ভুট্টো খেতে শুরু করলো। মিনিট 10 পর বৌদি অদ্ভুত শব্দ করছিল। খোলা মাঠ, তারপর আবার ক্ষেতের মধ্যে হওয়ার ভাগ্যিস শোনা যাচ্ছিল না। একটু পর ক্ষেতের ভিতরে একটা কুকুর ঢুকে পড়ল। কুকুরটা বোধহয় শব্দ শুনে চলে এসেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কেউ চলে আসলো নাকি। কিন্তু না, কেউ না, বরং সেখানে দাঁড়িয়ে কুকুরটা আমাদের কাণ্ডকর্ম দেখছে। 15 মিনিট পর ভুট্টা খেতে জল দিলাম। বৌদি কাপা কাপা গলায় বলল, এ কী করলে ভাই, ভেতরে কেন, যদি কোনো সমস্যা হয়? আমি বললাম, আরে চিন্তা করো না, কিছু হবে না, তুমি বাড়িতে গিয়ে ওষুধ খেও, আর হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করে নেব, কেমন? বৌদি এই কথা শুনে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে চলে গেল।
এদিকে আমি ভুট্টো ক্ষেতের থেকে বেরিয়ে দেখি বাবা কাজের লোকেদের সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলল, কোথায় গিয়েছিলি তুই? আমি বললাম, এই একটু ওইদিকে ঘোরাঘুরি করছিলাম। বাবা বলল, যা, বাড়িতে মা ডাকছে। আমি মাঠের থেকে বাড়ি চলে আসলাম। মা বলল ভাত খেয়ে নিতে। তারপর আমি ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমি আমার রুমে গিয়ে বইপত্র নাড়াচ্ছিলাম। তারপর দাদাদের বাড়ির কলের পাড়ে আওয়াজ পেলাম। দেখতে পেলাম বৌদি বাসন মাজছে, পরনে সেই ম্যাক্সিটা পরে আছে। বৌদি বাসন মেজে সেখান থেকে চলে গেল। বেলা বয়ে গেল, বিকেল হয়ে এলো। আমি কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সেই সময় কোচিং থেকে কল আসলো, বলল যে আজকে কোচিং ক্লাস হবে না। তারপর আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। মা ঘরে এসে বলল, কিরে, রেডি হসনি, ক্লাসে যাবি না? আমি বললাম যে আজকে বন্ধ। মা বলল, তাহলে হয়েই গেল, নে এবার রেডি হতে থাক পিসির বাড়ি যাওয়ার জন্য। আমি আর কোনো অজুহাত দিতে পারলাম না, যেতেই হবে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমরা একটা মিনি বাস ভাড়া করলাম, কারণ আমাদের পরিবার অনেক বড়, তাই সবাই যাবে। আমি মাকে বললাম, কে কে যাবে? মা বলল, সবাই যাবে। আমি বললাম, দাদাদের বাড়ি থেকে কে কে যাবে? মা বলল যে ওরাও সবাই যাবে। ব্যাস, কথাটা শুনে আমি খুশি হয়ে গেলাম। ভাবতে লাগলাম, বিয়ে বাড়ি বলে কথা, বৌদিকে দারুণ লাগবে দেখতে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সন্ধ্যা হয়ে গেল। সবাই রেডি, গাড়ি এসে গিয়েছে। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ছাড়বে ছাড়বে ভাব, তখনই বৌদি আর গুড্ডু বাসে উঠে পড়ল। আমি তো বৌদিকে দেখে মহা খুশি। গুড্ডু আমার কাছে দৌড়ে চলে আসলো, আমার সাথে এসে বসে পড়ল। তারপর বৌদি আমার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছিল। দারুণ লাগছিল বৌদিকে। উফ, বেনারসি শাড়ি, লাল লিপস্টিক, স্লিভলেস ব্লাউজ পরেছে। বৌদিকে দেখে কেউ চোখ সরাতে পারবে না। দাদা বাড়িতেই ছিল, গুড্ডু আর বৌদি যাবে আমাদের সাথে। আমি ভাবছিলাম বৌদি বোধহয় আমার কাছে এসে বসবে, কিন্তু বৌদি গিয়ে বসলো মায়ের সাথে। ধুর, আমি ভেবেছিলাম বৌদির সাথে বসে যাওয়া যাবে, কিন্তু কিছুই হলো না। পিসির বাড়ি যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা, কিন্তু এটা ছিল মিনি বাস, আর তার উপর ছিল পরিবার। 3.5 ঘন্টার আগে বোধহয় আর পৌঁছানো যাবে না। আমি তখন সিদ্ধান্ত নেই বসে ঘুমিয়ে পড়ার। 15 মিনিটের মধ্যে ঘুম চলেও আসলো। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল। বাসের বেশিরভাগ লোক ঘুমিয়ে পড়েছিল। উঠে দেখি বাস একেবারে নিস্তব্ধ, কেউ জেগে নেই, সবাই ঘুম। গুড্ডু আমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। আমি বৌদির দিকে দেখলাম, বৌদিও ঘুমাচ্ছিল। আমি আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম ভেঙে দেখি বিয়ে বাড়ি চলে এসেছে। সবাই রেডি হতে লাগলো নামার জন্য। তারপর আমরা সবাই বিয়ে বাড়িতে গেলাম। সেখানে সবার সাথে দেখা হলো। যার বিয়ে ছিল সে ছিল আমার পিস্তুতত দিদি। সেখানে অনেক সুন্দরী নবযুবতী মেয়েরাও ছিল। দিদি যেখানে সেজে বসেছিল তার কিছু বান্ধবীও ছিল। আমি তাদের সাথে কথা বলছিলাম হেসে হেসে, আর বৌদি আমার দিকে এক নাগাড়ে তাকিয়েছিল। বৌদির চোখে জেলাসি অনুভব করছিলাম। আমি তো এটাই চেয়েছিলাম, যাতে বৌদি জেলাসি ফিল করুক। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। এদিকে আমার কেমন যেন অনুভব হচ্ছিল, তাই আমি আমাদের বাসের মধ্যে চলে গেলাম। বসে কেউ ছিল না, ড্রাইভারও বিয়ে বাড়িতে ছিল। আমি বাসে বৌদিকে কল্পনা করে কিছু একটা করছি। হঠাৎ দেখি গুড্ডুকে নিয়ে বৌদি এদিকে আসছে। বৌদি জানতো না যে আমি বাসে আছি। আমি বাসের শেষের সিটে বসে গিটার বাজাচ্ছি। বৌদি বাসে উঠল। বৌদি আমাকে দেখে কিছু বলল না, শুধু আমার মুখ দেখতে পেরেছিল। বৌদি গুড্ডুকে ঘুম পাড়াতে লাগলো। গুড্ডু ঘুমানোর পর বৌদি আমার দিকে আসতে লাগলো। আমি তখনও গিটারের সুর বাজাচ্ছি। বৌদি আমাকে এই অবস্থায় দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। বৌদি বলল, এ কি, এইসব কি করছো ভাই? আমি বললাম, দেখতে পারছো না? বৌদি বলল, আমাকে বলতে আমি সাহায্য করতাম। আমি উঠে গিয়ে বাসের দরজা লক করে দেই, যাতে কেউ বিরক্ত করতে না পারে। এরপর আমি আর বৌদি গানের সুর তুললাম। বৌদি গিটার বাজাচ্ছিল আর আমি তবলা। দারুণ গানের সুর বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। বিয়ে বাড়িতে সাউন্ড বক্স থাকার কারণে আমার গান কেউ শুনতে পাচ্ছিল না। পাশের সিটে গুড্ডু ঘুমিয়েছিল। গুড্ডু ঘুমের মধ্যে বৌদির গানের শব্দ শুনতে পাচ্ছিল। আমি বললাম, একটু আছে গান গাও। সারা বাস কেমন যেন করছিল। আমি তখন বাকি সব ভুলে গিয়ে বৌদির প্রতি মনোযোগী হলাম। কিছুক্ষণ পর বৌদির চোখ গুড্ডুর ওপর পড়ল। আচমকা গুড্ডুকে সামনে দেখে বৌদি হকচকিয়ে গেল। বলল, এ কি ভাই, গুড্ডু উঠে পড়েছে? এ কি সর্বনাশ হলো আমার ঠাকুর! এজন্যই বলেছিলাম আস্তে গান গাও, যা হয়েছে ভালোই হয়েছে। বৌদি তড়গড়ি করে বাসের একেবারে পেছনের দিকে গিয়ে তাড়াতাড়ি কর এসব ঠিকঠাক করে নিল। গুড্ডু তখন কিছু বুঝে উঠতে পারছিল না।
আমি দৌড়ে গিয়ে বারবার বৌদির কাছে গেলাম। বৌদি বলল, কি করা বাকি আছে এখনো তোমার? আমার সংসার তো শেষ, এখন কি হবে? গুড্ডু তো সব দেখে ফেললো, এখন কি হবে? ওর বাবাকে গিয়ে সব বলে দিবে। আমি বললাম,